আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা জানো এবিটিএর টেস্ট পেপার থেকে প্রত্যেকটা পেজ আমি সলভ করছি। জিওগ্রাফির যে প্রত্যেকটা পেজ রয়েছে এবিটিএর টেস্ট পেপারে, সেখানে আর বাকি রয়েছে এসি 159 এবং এসি 166। আজকে এসি 155 এর পার্ট সিটা আলোচনা করব। তোমরা যারা অলরেডি আমার চ্যানেলে আছো তারা জানো যে পার্ট এ, পার্ট বি, পার্ট সি প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা ভিডিও দেওয়া থাকছে। এসি 155 এই পেজের গ্রুপ সি বা পার্ট সি, সেখানে ভারতের পোর্শন 3 নম্বরের 4টি প্রশ্ন দুটি করতে হবে এবং 2 নম্বরের 4টি প্রশ্ন সেখান থেকেও দুটি করতে হবে। তোমরা জানো যে আমি 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো সমস্ত ডায়েরিতে লিখে দিই এবং এখানে তোমরা যতগুলি বই দেখছো এভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর লিখে দেওয়া আছে। আজকেও একই রকমভাবে লিখে দিয়েছি। আর যেগুলো 3 নম্বরের প্রশ্ন, তার জন্য এই যে তোমাদের এতগুলো বই রয়েছে, প্রত্যেকটা বই থেকে যে বইটাতে যে উত্তরটা ভালো আছে তোমাদেরকে একদম সংক্ষিপ্ত যথাযথ করে উত্তরটা দেখিয়ে দেব। প্রথম প্রশ্নে এখানে দেখো 6-এর দাগে, ভারতে অটোমোবাইল শিল্পের উন্নতির প্রধান 3টি কারণ। এই প্রশ্নের যে উত্তর সেটি আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পার্ট এর সমস্ত কিন্তু ক্লাসের পিডিএফও দিয়ে দেওয়া আছে, অর্থাৎ নোটসের পিডিএফ দিয়ে দেওয়া আছে। তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি নোটগুলোও পাঠিয়ে দিতে পারবো। তো চলো শুরু করা যাক। অটোমোবাইল শিল্পের উন্নতির প্রধান 3টি কারণ। এই যে অটোমোবাইল শিল্পের উন্নতির কারণ, যেহেতু 3 নম্বরের প্রশ্ন, বেশি ভূমিকা না করে একদম সরাসরি উত্তরে চলে যাচ্ছি। অর্থনৈতিক বৃদ্ধি ও উপভোক্তার চাহিদা, ব্যবহারযোগ্য আয় বৃদ্ধি, ভারতের মধ্যবর্তী শ্রেণীর সংখ্যা ও ব্যবহারযোগ্য আয় বৃদ্ধির ফলে 2 চাকার যান ও যাত্রীবাহী যানের প্রতি আকর্ষণ কিন্তু বাড়ছে। নগরায়নের হার বৃদ্ধির ফলে পরিবহন ব্যবস্থা সম্প্রসারণের প্রয়োজনে অটোমোবাইল শিল্পের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক সংস্কার ও উদারীকরণ নীতি, 1980 এবং 1990 দশকের অর্থনৈতিক সংস্কার এবং উদারীকরণ নীতি বিদেশি গাড়ি নির্মাতাদের ভারতীয় বাজারে প্রবেশের সুযোগ করে দেয়। ফলে অবাধ প্রতিযোগিতা, প্রযুক্তি স্থানান্তর ও ব্যয় সংকোচের ফলে অটোমোবাইল শিল্পের গতিশীলতা বৃদ্ধি পায়। এছাড়া রয়েছে সরকারি প্রচেষ্টা ও নীতি, সেখানে সরকারি সরাসরি বৈদেশিক বিনিয়োগ, অটোমোবাইল শিল্পে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির ফলে নতুন প্রযুক্তি ও দক্ষতার ব্যবহার বৃদ্ধি পেয়েছে। পরিকাঠামোর উন্নতি, দেশে সড়ক পরিকাঠামোর উন্নতির ফলে অধিক যানবাহনের চাহিদা ও প্রয়োজন বৃদ্ধি পেয়েছে। পরিবেশগত নিয়ন্ত্রণ, মোটরযানের বর্জ্য নির্গমন হ্রাসের জন্য সরকারি নিয়ন্ত্রণ, ভারত স্টেজ 6 এবং পরিবেশ বান্ধব বৈদ্যুতিক যানের ব্যবহার বৃদ্ধি এই শিল্পের বিকাশে সাহায্য করেছে। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণ রোধের জন্য। এই যে ভারত স্টেজ 6, অর্থাৎ যেটা হচ্ছে একদম মোটরযান যেগুলো দূষণ ঘটাচ্ছে সেগুলোকে বাতিল করে দেওয়া। এছাড়া প্রযুক্তিগত উদ্ভাবন ও অগ্রগতি, এগুলো একটুখানি লিখবে। অন্যান্য কারণের মধ্যে, অর্থাৎ অটোমোবাইল শিল্পের উন্নতির মধ্যে কাঁচামালের যোগান, ভারত লৌহ ইস্পাত শিল্পে উন্নত বলে অটোমোবাইল শিল্পের প্রয়োজনীয় ইস্পাত সহজেই পাওয়া যায়। সুলভ ও দক্ষ শ্রমজীবী, এই কারণগুলো তোমরা নিজেরাই, এই সুলভ দক্ষ শ্রমজীবী নিজেরাই বানিয়ে একটু লিখতে পারবে। আমি এর মধ্যে যতটুকু বললাম ততটুকুই লিখবে, তাহলেই সংক্ষিপ্ত এবং যথাযথ হবে। চলে যাব 2-এর প্রশ্নে, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রধান 3টি সমস্যা। আমরা ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ দেখেছি, আজকে দেখব সমস্যা, 3টি সমস্যা। 3টি সমস্যা দেখাতে বলা হয়েছে। দেখো, জীবনযাপনের ধরন পরিবর্তন, খাদ্যাভ্যাস পরিবর্তন, যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি, এর জন্যই কিন্তু ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি ঘটেছে। কিন্তু এর কিছু কিছু সমস্যা রয়েছে। সমস্যা 3টে তুলে ধরতে বলা হয়েছে, আমি 3টে বলছি। নিম্ন গুণমান, ভারতে উৎপাদিত খাদ্যদ্রব্যের পরিমাণ ও বৈচিত্র্য বেশি হলেও বিভিন্ন সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মেনে প্রস্তুত খাদ্যের গুণমান কিন্তু কম হয়। দ্বিতীয় সমস্যা হচ্ছে স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থার অভাব, ভারতে অসংগঠিত ক্ষেত্র থেকে অধিক খাদ্য প্রক্রিয়াকরণ হয়, এই ক্ষেত্রগুলিতে স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থার অভাব রয়েছে। 3 নম্বরে হচ্ছে কাঁচামালের অভাব, এটিও একটি সমস্যা। ভারতীয় কৃষি মূলত মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল, তাই অতিবৃষ্টিতে, বন্যা এবং অনাবৃষ্টিতে, খরার বছরগুলিতে কৃষিকাজ ব্যাহত হয়। এই বছরগুলিতে কৃষিজাত কাঁচামালের অভাব দেখা যায়। তাছাড়া দেখতে পাচ্ছ 4-এর দাগে কাঁচামালের দাম আছে, 5-এর দাগে উন্নত প্রযুক্তির অভাব, এই পয়েন্টগুলো রয়েছে, আমার দাগ দেওয়া আছে। তোমাদের 3টে পয়েন্ট যেহেতু বলেছে, আমি 3টে পয়েন্টই দেখাচ্ছি, বেশি দেখাচ্ছি না। এমনি তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি তোমরা একটু বেশি পড়তে চাও। 3 নম্বর প্রশ্ন, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার 3টি প্রাকৃতিক কারণ। এখানে কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক কারণ লিখতে বলা হয়েছে।
আচ্ছা, 3 নম্বরের যে প্রশ্নটি, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ, সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে প্রাকৃতিক কারণের মধ্যে অনুকূল ভূপ্রকৃতি। আমরা সবাই জানি যে সমতল ভূমি গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার পক্ষে আদর্শ। এখানে গোষ্ঠীবদ্ধ জনবসতি যেই সেই অঞ্চলগুলোতে গড়ে উঠতে পারে, সেগুলো পর্বতের পাদদেশ অঞ্চল, নদী উপত্যকা অঞ্চল, এগুলো এত কিছু ডিটেল করার দরকার নেই, শুধু পয়েন্ট দিয়ে কমা দিয়ে লিখে যাবে নদীর সঙ্গমস্থল, উর্বর মাটি, অর্থাৎ উর্বর সমতল ভূমিতেই বেশি কিন্তু গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে। যেহেতু 3টে কারণ দিতে বলা হয়েছে, শুধুমাত্র ভূপ্রকৃতি নয়, জলের যোগান অর্থাৎ প্রস্রবণ এবং নলকূপ কেন্দ্রিক ভৌম জলতল ভূপৃষ্ঠের কাছাকাছি গোষ্ঠীবদ্ধ জনবসতি বিকাশে সাহায্য করে। 3 নম্বর কারণ সামাজিক রীতিনীতি, বিনোদন ও সমাজ জীবনের বিভিন্ন সুবিধাগুলি গোষ্ঠীবদ্ধভাবে বসবাসের ফলে পাওয়া যায়। গ্রামের মধ্যবর্তী অঞ্চলে গোষ্ঠীবদ্ধভাবে বসবাসের ফলে গ্রামবাসীদের অর্থনৈতিক দূরত্ব হ্রাস পায়। এছাড়া এটাও লিখতে পারো, এটা একটা অর্থনৈতিক কারণের মধ্যে যাচ্ছে, ক্ষুদ্র ও কুটির শিল্প। স্থানীয় উপকরণের সাহায্যে বহু গ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটে। ক্ষুদ্র ও কুটির শিল্পকে কেন্দ্র করে কিন্তু বহু জনবসতি গড়ে ওঠে, যেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ জনবসতি। লাস্ট প্রশ্ন, মানে 3 নম্বরের লাস্ট প্রশ্ন, ডুয়ার্সে মানুষ ও বন্যপ্রাণী সংঘাতের 3টি উল্লেখযোগ্য কারণ লেখো। এই কোশ্চেনটা তোমরা প্রায় পেজেই দেখতে পাচ্ছ, তাও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো, ডুয়ার্স অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সংঘাতের কারণ আমি আগেই বলছিলাম, এগুলো বারবার আলোচনা হয়েছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে হাতির করিডোর এবং মানুষের কার্যকলাপ। ডুয়ার্স অঞ্চলে অসংখ্য হাতির করিডোর আছে, যেগুলো দিয়ে হাতিরা এক জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে যায়। বর্তমানে এগুলি কিন্তু মানব বসতি, চা বাগান এবং কৃষিজমি দ্বারা দখল করা হয়েছে। ফলে তাদের যখন জায়গার অভাব হচ্ছে, তখন তারা মানুষদের উপর হামলা করছে। এই যে ফলে হাতিরা মানব অধ্যুষিত এলাকায় প্রবেশ করতে বাধ্য হচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে সংঘাত। 2 রেজার বেড়া, হাতিদের ঠেকানোর জন্য কখনো কখনো খুরের তারের বেড়া দেওয়া হয়, যা হাতিদের গুরুতর আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে, এটাও একটা সংঘর্ষ। 3 নম্বর ফসল অভিযান, ডুয়ার্স অঞ্চলে জঙ্গলে হাতিদের খাদ্যাভাব ঘটায়, এরা ফসল লুটপাট করে, যার ফলে কৃষকদের উল্লেখযোগ্য ক্ষতি হয়। এতেই মানুষ বন্যপ্রাণীর সংঘাত আরও তীব্রতর হয়ে ওঠে। এছাড়া জলবায়ু পরিবর্তন, অন্যান্য বন্যপ্রাণীদের সাথে সংঘাত, হাতির করিডোরে কৃষিকাজ, রেললাইন ও রাস্তাঘাট নির্মাণ, এরকম অনেক কারণ আছে। কিন্তু তোমাদের 3 নম্বরের জন্য 3টা পয়েন্ট দিলেই হবে, যেগুলোর মধ্যে তোমরা ওই 3 লাইন 3.5 লাইন করে লিখবে, তাহলে সম্পূর্ণ উত্তর হয়ে যাবে। এবার 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি ডায়েরিতে লিখে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সংক্ষিপ্ত যথাযথ করে দেওয়া আছে। যেহেতু 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো এভাবে রেডি করা আছে এবং 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখানো আছে এবং পার্ট এর সমস্ত পিডিএফ দেওয়া আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্য প্লাস ভিডিওটা শেয়ার করে দিও। 7 নম্বরের প্রথম প্রশ্ন, আচ্ছা আমি একটু টেস্ট পেপারে দেখিয়ে দিই, যেটা লাস্ট প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নগুলো 4টে কাগজ শিল্পে 2টি বনজ এবং 2টি রাসায়নিক কাঁচামাল, সামুদ্রিক মাছ আহরণে গুজরাটের উন্নতির 2টি কারণ, জোতের খণ্ডীকরণ বা ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিংস বলতে কী বুঝে, জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণ ব্যবস্থাপনার জন্য 2টি ব্যবস্থা। এখানে কাগজ শিল্পের 2টি বনজ কাঁচামাল, এটা নরম সরলবর্গীয় গাছের কাঠ, এছাড়া পাট, শন, তুলো, যে কোনো 2টো লিখতে বলা হয়েছে। রাসায়নিক কাঁচামালের মধ্যে অবশ্যই লাগবে সোডিয়াম সালফেট, কস্টিক সোডা, সোডা অ্যাশ, সালফিউরিক অ্যাসিড, এর মধ্যে যে কোনো 2টো তোমরা লিখতে পারো। সামুদ্রিক মাছ আহরণে গুজরাটের উন্নতির 2টি কারণ, প্রথমত দীর্ঘ উপকূল রেখা, আমরা জানি আরব সাগরের তীরে অবস্থিত। এই দীর্ঘ উপকূল রেখা এবং বিস্তৃত মহিষোপানের কারণে কিন্তু মাছের খাদ্য প্লাঙ্কটন জন্মায় এবং মৎস্য আহরণ সুবিধাজনক। এছাড়া 2 নম্বরে রয়েছে গুজরাট যেহেতু আধুনিক এবং উন্নত প্রযুক্তি রয়েছে, তাই বন্দর অর্থাৎ মৎস্য বন্দরও উন্নত, এখানে হিমঘর উন্নত, মাছ ধরার যে ট্রলার সেগুলোও উন্নত। জোতের খণ্ডীকরণ, ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিংস বলতে কী বোঝো, যখন আমরা আমাদের এই নিবিড় প্রথায় যে সমস্ত অঞ্চলগুলোতে চাষ হয়, অর্থাৎ ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে, সেখানে কৃষকদের জমি বংশ পরম্পরায় ভাগ হতে হতে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু এগুলো যদি আমরা শুধুমাত্র পশ্চিমের দেশ বলবো না, আমরা যদি পশ্চিম ভারতের দিকেও যাই, সেক্ষেত্রেও কিন্তু কৃষিজোত অনেক বড় বড়। ভারতের মধ্যেই পূর্ব ভারতে যেটা দেখা যায়, একদম জমিগুলোকে বংশ পরম্পরায় ভেঙে ভেঙে টুকরো টুকরো, অর্থাৎ আল দিয়ে দিয়ে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, সেটাকেই বলছে ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হোল্ডিংস। 4 জাতীয় রাজধানী অঞ্চল অর্থাৎ দিল্লিতে বায়ু দূষণ ব্যবস্থাপনার জন্য গৃহীত 2টি ব্যবস্থা। প্রথম ব্যবস্থা হচ্ছে পুরানো দূষণকারী যানবাহন, বিশেষত যেগুলো 15 বছর হয়ে গেছে সেগুলোকে বাতিল করা হয়েছে, এবং শিল্প এবং নির্মাণ ক্ষেত্র, ধরো কোনো রাস্তাঘাট বা কোনো সেতু নির্মাণ হচ্ছে, সেখান থেকে প্রচুর ধূলিকণা বায়ুতে মিশছে। এই শিল্পক্ষেত্র থেকে যে ধূলিকণা বা কার্বন কণা নির্গত হয় এবং নির্মাণ ক্ষেত্র থেকে যে ধূলিকণা নির্গত হয়, সেগুলোতে যাতে নিয়ন্ত্রিত উপায়ে ওখানে যে ধূলিকণাগুলো যেগুলো সরাসরি বাতাসে মিশতে না পারে, সেই জন্য সরকারি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।
ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। টাটা।